আজকে যেটা আমরা শুরু করব ক্লাস 12 এর ইউনিট 4 এর তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো তড়িৎ আবেশ আর চৌম্বক আবেশ যেহেতু আমরা আগে পড়ে ফেলেছি, আমি দুটো ছোট করে একটু পয়েন্ট লিখে রেখেছি। তড়িৎ আবেশ মানে কি জানি? কোন একটা আহিত বস্তু দ্বারা অনাহিত বস্তুকে আহিতকরণ, আর কোন একটি চুম্বক দ্বারা কোনো চৌম্বক পদার্থকে, কোনো চুম্বক ক্ষেত্রে যদি কোনো চৌম্বক পদার্থকে স্থাপন করা হয়, তার মধ্যে চুম্বকত্ব লাভ করে এবং সেটি সাময়িকভাবে একটি চুম্বকে পরিণত হয়, এটাকে বলছি চৌম্বক আবেশ। তো 1820 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওরস্টেড দেখালেন পরীক্ষার সাহায্যে কোনো তড়িৎবাহী তারকে ঘিরে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এই পরীক্ষা থেকে সিদ্ধান্তে এলেন, বা তিনি মনে করলেন এর তো বিপরীত ঘটনাও ঘটতে পারে। কি বিপরীত ঘটনা? তাহলে তড়িৎবাহী তার কোনো একটা পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ গেলে যেমন তাকে ঘিরে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এবং সেখান থেকে আমরা বায়ার-সাভার্টের ল, ল্যাপ্লাসের ল, অ্যাম্পিয়ারের ল পড়েছি এবং চুম্বক ক্ষেত্রের মান ও বিভব নির্ণয় করতে শিখেছি। তো এই ধারণার উপর ভিত্তি করেই মাইকেল ফ্যারাডে ভাবলেন, কি ভাবলেন? কোনো একটা পরিবাহীর নিকটে যদি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ওই পরিবাহীর ভেতরে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। এই ধারণা থেকেই 1831 খ্রিস্টাব্দে তিনি তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত পরীক্ষা করে দেখান, এবং তিনি দেখান কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি চৌম্বক বলরেখার পরিবর্তন ঘটে, তাহলে ওই পরিবাহীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়, একে আবিষ্ট তড়িৎচালক বল বা ইনডিউসড ইএমএফ বলে। এবং ওই পরিবাহীটি যদি বদ্ধলুপ হয়, মানে বদ্ধ কুণ্ডলী হয়, তাহলে তার ভিতরে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। ঠিক আছে, এই ঘটনাকেই বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে মাইকেল ফ্যারাডে তাহলে কি দেখালেন? কোন পরিবাহীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার পরিবর্তন ঘটালে, অর্থাৎ পরিবাহী ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি মানে একজনের সাপেক্ষে অন্যজন গতিশীল, বলরেখার সংখ্যা কখন পাল্টাতে পারে? যদি আপেক্ষিক গতি সৃষ্টি করা যায়। রিলেটিভ মোশন বিটুইন কন্ডাক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। আপেক্ষিক গতির সৃষ্টি করলে কি ঘটবে? ওই পরিবাহীতে তড়িৎ চালক বল আবিষ্ট হয়, ইনডিউসড ইএমএফ, এবং পরিবাহীটি বদ্ধ কুণ্ডলী হলে তার মধ্যে আবিষ্ট প্রবাহ সৃষ্টি হয়। আমরা আবিষ্ট প্রবাহের অভিমুখ পাবো ঘড়ির কাঁটার দিকে, বিপরীত দিকে, সেটা নির্ভর করবে কিভাবে, সেটাও আমরা শিখব। এই ঘটনাকেই বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ।
তাহলে 1837 সালে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে প্রথম দেখান কোনো পরিবাহী তারকে ঘিরে যেমন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তো কোনো পরিবাহীর নিকটে যদি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করা যায় তাহলে ওই পরিবাহীর ভিতরে তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তো এই ঘটনাকে তিনি নাম দেন, অর্থাৎ তড়িৎ প্রবাহের যে চুম্বকীয় ফলাফল তড়িৎ চুম্বকত্বের ঠিক বিপরীত ঘটনা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকত্ব মানে কি? তড়িৎবাহী তার আছে, তাকে ঘিরে চুম্বক ক্ষেত্র যেমন সৃষ্টি হলো, ঠিক তেমনই কোনো পরিবাহীকে কোনো চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে সেই পরিবাহীর মধ্যে এবং যদি বলরেখার সংখ্যার পরিবর্তন করা যায় তবেই কিন্তু ওই পরিবাহীর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে এবং আবিষ্ট প্রবাহ ঘটবে। এই ঘটনাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। ঠিক আছে, তোমরা মোটামুটি ভাবে একটু লিখে নেবে ঠিক করে। ঠিক আছে, এবার আমরা ছোট্ট একটু ছবিতে আসি। আমরা জানি কোন একটা দণ্ড চুম্বক যদি কল্পনা করি, কোন একটা যদি দণ্ড চুম্বক, এই ধর একটা পরিবাহী কুণ্ডলী, এর সঙ্গে একটা আমরা গ্যালভানোমিটার যুক্ত করে দিয়েছি। গ্যালভানোমিটারের কাঁটা একদম স্থির আছে, প্রথমে গ্যালভানোমিটার কাঁটা হিসেবে দেখায়, তাহলে কাঁটা তোমরা বুঝবে। প্রথমে এরকম ছিল, তো এর যে অক্ষ, এর ভেতরে কোনো প্রবাহ যাচ্ছে না, কোনো ব্যাটারি নেই, জি। তো আমরা কি করলাম, তোমরা এটাকে এন পাকেও দেখাতে পারো। এর অক্ষ বরাবর কোন একটা দণ্ড চুম্বকের উত্তর মেরুকে আমরা আস্তে আস্তে এদিকে নিয়ে আসছি। রিলেটিভ মোশন বিটুইন ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড কন্ডাক্টর, মানে এটা তিন রকম হতে পারে। তুমি কুণ্ডলীটাকে ফিক্স করে রেখেছো, তোমরা করে দণ্ড চুম্বককে কাছে আনছো, তাহলে এর ভিতরে একটা প্রবাহ ঘটবে। এটাকে ফিক্স করে দাঁড় করিয়ে রেখেছো, এটাকে কাছে নিয়ে যাচ্ছ, তাহলেও প্রবাহ ঘটবে। আবার দুজনকেই গতিশীল করেছো। সোজা কথা কি, বলরেখার সংখ্যার পরিবর্তন, এটা কি ব্যাপার? তো বলরেখার সংখ্যার যে পরিবর্তন, সেটা যদি আমরা একটু দেখি, তো এটা যখন স্থির ছিল এখান দিয়ে বলরেখাগুলো বেরোচ্ছে, এরকম অসংখ্য বলরেখা নির্গত হচ্ছে। সাউথ পোলে গিয়ে ঢোকে, নর্থ পোলে। এবার যদি দুজনের মধ্যে আপেক্ষিক বেগ না থাকে, এও স্থির এও স্থির, তাহলে এর ভিতরে যতগুলো বলরেখা এর ভিতর দিয়ে পাস করে যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা যাচ্ছে, সেগুলো সংখ্যার পরিবর্তন হবে না। তো কখন পরিবর্তন হবে? যদি চৌম্বক বলরেখার পরিবর্তন ঘটালে, অর্থাৎ আপেক্ষিক গতি যদি সৃষ্টি করা যায়। এই দুটো কথা খুব গুরুত্বপূর্ণ। তার মানে নর্থ পোলটা যদি কাছে আনি, তাহলে আগে যতগুলো বলরেখার সংখ্যা তার থেকে নিশ্চয়ই বেশি সংখ্যক যাবে, আবার দূরে গেলে কমে যাবে। তাহলে সোজা কথা চেঞ্জ করতে হবে ফ্লাক্সের, এটা বলা হচ্ছে ফ্লাক্স। তো এই যে বলরেখা, তো বলরেখাগুলো এটাকে আরো স্পেসিফিক ভাবে যখন আমরা বলবো, সেটা হলো চৌম্বক ফ্লাক্স। যেমন আমরা ফ্লাক্স শিখেছি তড়িৎ ফ্লাক্স, তো এখানেও আমরা চৌম্বক ফ্লাক্সের ধারণাটা এবার দেখে নেব। আবার একই রকম ভাবে, তো এটা যেমন একটা পেলাম, তাহলে এটাকে কাছে নিয়ে গেলে, নর্থ পোলকে কাছে আনলে বলরেখা পাল্টাচ্ছে, দূরে নিয়ে গেলেও বলরেখা পাল্টাবে। যদি নর্থ পোলকে কাছে আনি, তাহলে কারেন্টটা এদিকে ঘুরবে, মানে এদিকে নর্থ পোল কাছে আনলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করবে। নর্থ পোল যদি কাছে, তীরটা এদিকে দিয়েছে মানে কাছে আনছে, তাহলে কাঁটার বিক্ষেপটা কোন দিকে হবে? এইদিকে যাচ্ছে, তার মানে এই। আবার নর্থ পোলকে দূরে নিয়ে গেলে কি হবে সেটাও একটু দেখি। ছবিগুলোই গুরুত্বপূর্ণ, কনসেপ্ট ক্লিয়ার, ছবি থেকে হবে। তো কাছে আনলে বলরেখার সংখ্যা পরিবর্তন হচ্ছে,
আবার যদি আমরা সাউথ পোলকে কাছে আনি, সেক্ষেত্রে এই যে আমরা এন পাকের কুণ্ডলী এখানে একটা নিয়েছি, এন পাক বা এক পাক যা খুশি নিলেই হলো, সেক্ষেত্রে সাউথ পোল কাছে আনলে এখানে ক্লকওয়াইজ কারেন্ট যাবে। এটা কেন যাবে সেটা আমরা পরবর্তী ভিডিও ক্লাসে আলোচনা করবো, আপাতত একটু জেনে রাখি। সাউথ পোল কাছে আনলে এখানে সাউথ মানে ক্লকওয়াইজ কারেন্ট যাবে, নর্থ পোলকে কাছে আনা মানে সাউথ পোলকে দূরে নিয়ে যাওয়া, আবার সাউথ পোলকে কাছে আনছি মানে নর্থ পোলকে দূরে নিচ্ছি, ঠিক উল্টোটা। হ্যাঁ, এটা আমাদের মনে রাখবে, আমি সবগুলো ছবি আঁকছি না। এই ক্ষেত্রে কোন দিকে যাচ্ছে? এদিকে গ্যালভানোমিটার উল্টো বিক্ষেপ করবে। বিভিন্ন পরীক্ষা, এটা হচ্ছে একটা পরিবাহী চুম্বক, দণ্ড চুম্বক নিয়ে বললাম, বার ম্যাগনেট। তো আর একটা ভাবেও ভাবা যেতে পারে, একটা কি, যদি কোনো পরিবাহী কুণ্ডলী থাকে, এটার সাথে সমাক্ষীয়ভাবে দ্বিতীয় একটা পরিবাহী কুণ্ডলী নেওয়া হচ্ছে, যেখানে একটা রিওস্ট্যাট লাগানো আছে, মানে পরিবর্তনশীল রোধ, মানে এখানে কারেন্টটা, রোধটা পরিবর্তন করলে চেঞ্জ হবে। তাহলে কারেন্টটা আমরা তো এদিকে দিয়েছি, তাহলে এরকম করে যদি দেখবে, তাহলে এর সাথে কি কারেন্ট, তাহলে এর ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে? এইদিকে। তাহলে এই দিকটা নর্থ, তাহলে এর সাথে কি কিন্তু এটা সাউথ পোল, এটা বুঝতে হবে। তো এটা জিনিসটা এরকম আছে না, এই দিক দিয়ে দেখছি, তো কারেন্ট এটাকে এই দিকে যাচ্ছে, তাহলে এই দিকটা সাউথ পোল, এই দিকটা সাউথ, আর উল্টো দিকটা হচ্ছে নর্থ। তাহলে এই কারেন্টটাকে যদি আমরা চেঞ্জ করি, মানে কারেন্টটা যদি আমরা আস্তে আস্তে ভ্যারি করাই, তার মানে এখানে এর সাপেক্ষে সেটা ক্লকওয়াইজ, কারণ এখানে কারেন্ট যেটা ফ্লো করবে কেমন হবে, সেটা হচ্ছে যদি এইদিকে যায়, তাহলে এর চৌম্বক ক্ষেত্রটা এই সাইডে, তার মানে এখানে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করতে আরম্ভ করবে, অর্থাৎ ঠিক আছে। তো ছবিটা আশা করি বোঝা গেল। তো ঠিক উল্টো হচ্ছে, দেখো বিষয়টা, তার মানে কেমন হচ্ছে, এই যে কুণ্ডলী এটার সামনে এটা আছে, তাহলে এটা কারেন্ট কেমন যাচ্ছে আমরা দেখছি, এই এটা এরম দিকে যাচ্ছে। তাহলে আমরা এই দিক থেকে কি দেখবো? পজিটিভ। তোমরা কি দেখছো? ঘড়ির কাঁটার বিপরীতে দেখছো, তাহলে আমি কি দেখছি? উল্টো দিক থেকে পজিটিভ। তাহলে এ যেটা দেখছে তার মানে এখানে ঠিক একই পথ সৃষ্টি হবে, এটা কিন্তু ব্যাকে আছে, ব্যাক সাইডে। আবার যদি উল্টো দিকে প্রভাব ঘটতো, অবশ্যই এখানে যদি কারেন্টটা চেঞ্জ করে, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র পরিবর্তন হবে, অর্থাৎ এর ভিতর দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যার পরিবর্তন হবে। মানে এর তো বলরেখাগুলো এই আছে, এই বলরেখাগুলোতে এর ভিতর দিয়েও যাচ্ছে, সেই বলরেখার যে পরিবর্তন, তার জন্যই কিন্তু তাহলে চৌম্বক ক্ষেত্র আর পরিবাহীর যে আপেক্ষিক গতি, মানে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে কোনো একটা পরিবাহী কুণ্ডলী রাখলে তার ভিতর তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটবে। তো এই হলো কি আমাদের ছবি। এবার আমাদের ফ্যারাডে দুটো সূত্র দিয়েছিলেন তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত। তার আগে আমরা যেটা শিখে নেব, এই যে বলরেখা অতিক্রম করতে, সেটা অ্যাকচুয়ালি ফ্যারাডে বলেন ফ্লাক্সের চেঞ্জ হতো, চৌম্বক ফ্লাক্স। তো চৌম্বক ফ্লাক্স বিষয়টা কি,
বা ম্যাগনেটিক ফ্লাক্স, সেটা আমাদের দেখে নিতে হবে। কত আসছে, এরপর যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স φm। একদম তড়িৎ ফ্লাক্সের মতো। তড়িৎ ফ্লাক্স কি ছিল শিখেছিলাম, কোন তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তলের মধ্যে দিয়ে ওই তলের সাথে লম্ব অভিমুখে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, সেটাই হচ্ছে ফ্লাক্স। ঠিক তেমনই কোনো যদি একটা তল কল্পনা করি, তলে ছোট্ট একটা এখানে ডিএস ভেক্টর কল্পনা করলাম, ডিএস এর দিক এই বরাবর, তড়িৎ ক্ষেত্রগুলো এই তলকে ছেদ করে যাচ্ছে, তড়িৎ ক্ষেত্র বলছি সরি চৌম্বক ক্ষেত্রগুলো, কোনো চৌম্বক সুষম চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলো ছেদ করে ওর ভিতর দিয়ে পাস করছে। তাহলে এই ছোট্ট যে ডিএস আমরা ক্ষেত্র ভেক্টরটা কল্পনা করেছি, চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোন তলের লম্ব অভিমুখে অতিক্রান্ত মোট চৌম্বক বলরেখার সংখ্যা। কি বললাম, চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোন তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তলের লম্ব অভিমুখে অতিক্রান্ত মোট চৌম্বক বলরেখার সংখ্যা কে বলা হয় ওই তলের চৌম্বক ফ্লাক্স। তো চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ, এর একটা নাম আছে চৌম্বক প্রবাহ। চৌম্বক ফ্লাক্সের বাংলা নাম হচ্ছে চৌম্বক প্রবাহ, ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ। তো বি বা ম্যাগনেটিক ফিল্ড মানে এখানে আমরা বলবো চৌম্বক আবেশ ভেক্টর যেটা, সেটা হচ্ছে একক ক্ষেত্রফলে কতগুলো বলরেখা গেল, অর্থাৎ চৌম্বক, এটাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। Number of magnetic lines of force that passing through any plane per unit area. Flux per unit area defined as magnetic field. তাহলে B যদি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি হয়, তাহলে এই যে তল আমরা যে কল্পনা করেছি এই তলটা, তার লম্ব দিকটা হচ্ছে এটা ডিএস, ডিএস ভেক্টরের দিকে এটা, বিটা এদিকে, এটা থিটা, তাহলে এই বরাবর বি এর কম্পোনেন্ট হচ্ছে বি cos থিটা। তাহলে ফ্লাক্স হয়ে গেল যে ক্ষুদ্র ডিএস, ডিএস ক্ষুদ্র ক্ষেত্র ভেক্টর ক্ষেত্রফলের মোট দিলাম, ক্ষুদ্র ক্ষেত্রফলের ফ্লাক্স তাহলে কত হবে, একক ক্ষেত্রফলের কাছে কাছে কতগুলো বি cos থিটা, তাহলে ডিএস ক্ষেত্রফলে বি ডিএস cos থিটা ডি ফাই এম সমান তাহলে আছে বি cos থিটা ডিএস, বা যেটাকে আমরা বলতে পারি বি ডট
ds। তার মানে সমগ্র তল দিয়ে যদি বার করতে হয় সেই ক্ষেত্রে তাহলে টোটাল ফ্লাক্সটা বেরোবে phi m সারফেস ইন্টিগ্রাল b ডট ds। তাহলে সারফেস ইন্টিগ্রাল অফ b ডট ds এটাই হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্সের ইউনিট ব্যাপারটা একটু বুঝে নিতে হবে। ফ্লাক্স হচ্ছে ওয়েবার আর ওস্টেড বা গস। ফ্লাক্সের এককগুলো আমি একটু বলে দেবো এবার। তাহলে ফ্লাক্সের সূত্রকে b ডট ds বা b ডট নরমালি আমরা ইউজ করব phi m ইকুয়ালস টু b ডট s বা a। ঠিকঠাক আসছে পুরোটা? তাহলে এটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তো এবার এককগুলো যদি আসি, ইউনিট ফ্লাক্সের ইউনিট হচ্ছে আমাদের একটা হচ্ছে SI তে এটা ওয়েবার, আর CGS বা গসিয়ান ইউনিট হচ্ছে ওরস্টেড। ওরস্টেড বা গাউস, ঠিক আছে, ওরস্টেড বা গাউস। এদের রিলেশন হচ্ছে আমাদের ওরস্টেড, সরি ম্যাক্সওয়েল, এটা ভুল লিখলাম আমি। ওরস্টেডটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের, ম্যাক্সওয়েল mx। ওরস্টেড হচ্ছে ম্যাগনেটিক চৌম্বক ক্ষেত্র বা বি এর একক, আমি লিখতে ভুল করেছিলাম। ম্যাক্সওয়েল mx দিয়ে লেখা হবে, ম্যাক্স দিয়েও লিখতে পারো। 1 ওয়েবার সমান 10⁸ ম্যাক্সওয়েল। কি সম্পর্ক? 1 ওয়েবার সমান 10⁸ ম্যাক্সওয়েল। তাহলে এই যদি আমাদের ওয়েবার হয় তাহলে এখান থেকে যদি বি এর এককগুলো দেখি, তাহলে টেসলা শিখেছিলাম হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে বি এর এটা হচ্ছে 5 ইউনিট। তাহলে বি এর ইউনিটটা কি হবে? বিটা তাহলে কত আছে? 5/s। তাহলে এসআই তে ইউনিট হবে ওয়েবার পার মিটার স্কয়ার, যেটাকে আমরা বলি টেসলা। আর সিজিএস হচ্ছে ওরস্টেড বা গাউস, তাহলে সেটা কত হবে? ম্যাক্সওয়েল পার সেমি স্কয়ার। ঠিক আছে, ওরস্টেড বা গাউস সেটা হচ্ছে ম্যাক্সওয়েল পার সেমি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যদি রিলেশনটা বার করি, 1 টেসলা সমান 1 ওয়েবার বাই 1 মিটার স্কয়ার। ওয়েবার সমান কত পেয়েছি? 10⁸ ম্যাক্সওয়েল বাই 1 মিটার স্কয়ার মানে 10⁴ সেন্টিমিটার স্কয়ার, তাহলে 10⁴ গাউস। তাহলে 1 টেসলা সমান 10⁴ গাউস বা ওরস্টেড। এটা আমাদের ম্যাগনেটিক ফিল্ডে এখানেও আমাদের কাজে লাগবে এই অধ্যায়ে। এই দুটো রিলেশন আমাদের মনে রাখতে হবে, চৌম্বক ফ্লাক্সের ইউনিট আর চৌম্বক ক্ষেত্রের ইউনিট বা চৌম্বক ফ্লাক্স ডেনসিটি, প্রবাহ ঘনত্ব। এটা তাহলে হলো চৌম্বক প্রবাহ, বি কে বলছি চৌম্বক প্রবাহ ঘনত্ব। তো যাই হোক, এবার যেটা আমাদের চলে আসছে ফ্যারাডের সূত্র, আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র। আমি বুঝিয়ে দিচ্ছি গাণিতিক রূপ দিয়ে, তোমরা একটু পড়ে নেবে স্টেটমেন্টটা। ফ্যারাডের সূত্র, প্রথম সূত্র কি বলছে? কোন পরিবাহীর সাথে জড়িত
চৌম্বক প্রবাহ মানে ফ্লাক্সের যদি পরিবর্তন হয়, তাহলে ওই পরিবাহী কুণ্ডলীতে তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটে এবং আবিষ্ট প্রবাহের সৃষ্টি হয়। কি বললাম? কোনো পরিবাহী কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন হয়, মানে ফ্লাক্সের যদি পরিবর্তন হয়, তাহলে ওই কুণ্ডলীতে তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটবে এবং আবিষ্ট প্রবাহ সৃষ্টি হবে, এবং যতক্ষণ এই ফ্লাক্সের পরিবর্তন স্থায়ী হবে ততক্ষণ তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটতে থাকবে এবং আবিষ্ট প্রবাহের সৃষ্টি হবে। ওকে, তাহলে কোন একটা কুণ্ডলীর, যদি আমি প্রথম সূত্র, তাহলে স্টেটমেন্টটা তোমরা বই থেকে পড়বে। কোন একটা কুণ্ডলীর ক্ষেত্রে যদি মনে করি আমরা এই কুণ্ডলী আছে, এই নর্থ পোলকে কাছে আনছো, এর একটা প্রবাহ সৃষ্টি হয়েছে। কিসের পরিবর্তন হচ্ছে? ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, ফ্লাক্সের চেঞ্জ। আর সেকেন্ডটা কি বলছে? এই যে যতটা আবিষ্ট তড়িৎচালক বল যেটা হবে তার মান ফ্লাক্সের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। এইগুলো দুটো সূত্র। তাহলে ফার্স্ট পয়েন্ট কি হলো? কোনো পরিবাহী কুণ্ডলীর সাথে লিখতে দেয় পরীক্ষায়, জড়িত চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন হয় তাহলে কুণ্ডলীতে আবিষ্ট প্রবাহ সৃষ্টি হবে এবং আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে এবং আবিষ্ট প্রবাহ ঘটবে, এবং যতক্ষণ ফ্লাক্সের পরিবর্তন বা চৌম্বক প্রবাহের পরিবর্তনটা স্থায়ী থাকবে ততক্ষণ আবিষ্ট প্রবাহ ঘটতে থাকবে। মানে ফ্লাক্স যতক্ষণ চেঞ্জ হবে ততক্ষণ ইএমএফ ইনডিউসড হবে। আর সেকেন্ডটা কি বলছে? যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হবে সেটা ফ্লাক্সের পরিবর্তনের হারে সমানুপাতিক। তো আমরা মনে করছি এই যে ছবিটা আমরা ধরেছি, তাহলে প্রথম দুটো সূত্র তোমরা লিখে নেবে। দ্বিতীয় সূত্রে, প্রথম সূত্রে গাণিতিক রূপ হয় না, দ্বিতীয় সূত্রটা আমরা বলছি। মনে করছি ডেল্টা টি সময় পরিবাহী কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন ডেল্টা ফাই এম, ডেল্টা ফাই এম, তাহলে এবং আবিষ্ট তড়িৎচালক বল মানে ইএমএফ সমান ই। তাহলে সেকেন্ড নাও কি বলছে? ই প্রপোর্শনাল টু ডেল্টা ফাই এম বাই ডেল্টা টি, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স উইথ রেসপেক্ট টু টাইম, যেটা কার সাথে প্রপোর্শনাল? ইনডিউসড ইএমএফ এর ভ্যালু কতটা হবে, মানটা কত হবে তার সাথে সমানুপাতিক। তাহলে এখান থেকে যদি একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, ই প্রপোর্শনাল টু ডেল্টা ফাই এম বাই ডেল্টা টি, এনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটাকে বলা হবে এন সমান হচ্ছে পাক সংখ্যা, কুণ্ডলীর পাক সংখ্যাটা হচ্ছে এটা। তো এবার এটাকে আমরা বিভিন্ন রূপদান করতে পারি। তাহলে সূত্র দুটো তোমরা বই থেকে পড়বে। তাহলে কোনো একটি পরিবাহী কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং আবিষ্ট প্রবাহ সৃষ্টি হয়, এবং যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে এবং আবিষ্ট প্রবাহ ঘটতে থাকবে। আর দ্বিতীয়টা কি হলো? আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক প্রবাহের পরিবর্তনের সময়ের সাপেক্ষে পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। ওকে, তো এই হলো গাণিতিক রূপ। এটাকে আমরা বিভিন্ন আকারে নিয়ে আসতে পারি। কিভাবে দেখো তো আমরা আবার একটু আগে পেয়েছি ফাই সমান বি ইন্টু এ, তার মানে ই পেয়ে গেলাম এন ইন্টু, গাণিতিক ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি ফাই টু মাইনাস ফাই ওয়ান বাই টি। ওকে, অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। এবার সাধারণত কোনো একটা কুণ্ডলীর যদি মনে করি ফ্লাক্স বলরেখাগুলো লম্বভাবেই যাচ্ছে, সেটা ধরে নিই, তার মানে আমাদের ম্যাক্সিমাম হবে, মানে প্যারালালি
মানে ক্ষেত্র ভেক্টরও যেদিকে বলরেখাগুলো সেদিকে যাচ্ছে, মানে 0 ডিগ্রি কোণ করে যাচ্ছে। তাহলে ফাই সমান হচ্ছে আবার b ইনটু x বা b ইনটু a ফর এরিয়া। এখানে ধরে নিচ্ছি আমরা থিটাটা 0 ডিগ্রি, মানে তলের যে ক্ষেত্র ভেক্টর আর ফ্লাক্সটা দুটো একই দিকে, থিটা 0 ডিগ্রি। ম্যাক্সিমাম ফ্লাক্স ফাই m ম্যাগনেটিক ফ্লাক্স, যেটা সর্বোচ্চ যখন থিটাটা 0 ডিগ্রি হবে, আর যখন চুম্বক ক্ষেত্র এদিকে থাকবে তাহলে সে ধরে নেওয়া তল আছে, এখান দিয়ে চুম্বক ক্ষেত্র গেল, তাহলে এখান দিয়ে তো বলরেখাগুলো অতিক্রমই করছে না। সর্বোচ্চ কখন অতিক্রম করবে? যখন ক্ষেত্র ভেক্টর আর বিটা দুটো প্যারালাল হবে, সবচেয়ে বেশি দুটো দিয়ে অতিক্রম করতে পারবে। এটা ম্যাক্সিমাম ধরে বলছি। তাহলে এটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এটাকে আমরা আবার একটা ফর্মে লিখতে পারি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর একটা পেলাম। এখান থেকে আমরা লিখতে পারি দেখো n, এটা জেনারেলি সাধারণত কনস্ট্যান্ট হয়, a ডেল্টা b ডেল্টা t, এটা একটা ফর্ম, বা n a b2 মাইনাস b1 বাই t। এটা একটা অঙ্কের ক্ষেত্রে b এর চেঞ্জ দিয়ে আমরা অঙ্কটা করতে পারি। এরিয়া যদি কনস্ট্যান্ট হয়, এরিয়া তো সাধারণত কনস্ট্যান্ট, ক্ষেত্রফল পাল্টাবে না। এবার তাহলে এটা হলো আবিষ্ট ইএমএফ। তাহলে আবিষ্ট প্রবাহ যদি বার করতে হয়, আবিষ্ট প্রবাহ যদি হয় I, তাহলে সেটা কত E বাই R। R হচ্ছে কুণ্ডলীর রোধ, কুণ্ডলীর রোধকে যদি আমরা R ধরি তাহলে লিখতে পারি দেখো NA বাই R ডেল্টা B বাই ডেল্টা T। ওটা আমি আর প্রমাণ করে লিখছি না, এইভাবে লিখে দিলাম। এটা একটা সূত্র আবিষ্ট প্রবাহের। এবার কতখানি আধান প্রবাহিত হয়েছে, প্রবাহিত আধান। প্রবাহিত আধান যদি বার করতে হয়, যদি বলি ডেল্টা কিউ, এবার I মানে জানি ডেল্টা কিউ সমান হচ্ছে I ডেল্টা টি। তার মানে ডেল্টা কিউ চলে আসছে এন এ ডেল্টা বি বাই আর, বা এন ডেল্টা ফাই এম বাই আর। এটা হচ্ছে প্রবাহিত আধান, কতখানি আধানের প্রবাহ ঘটেছে সেটা বার করতে দিলে আমরা এই সূত্রের সাহায্য নেব। তো বেশ কিছু আমরা সূত্র পেলাম এখানে, 4, এটা 5। এই সূত্রগুলো আমাদের কিন্তু কাজে লাগিয়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান আমরা করে থাকব। ঠিক আছে। ফ্যারাডের সূত্র থেকে যেটা ঘটনা, সেটা আবিষ্ট প্রবাহের অভিমুখ পাওয়া যায় না। তো তার জন্য আমাদের দুটো সূত্র আমরা এখানে প্রয়োগ করব। একটা হচ্ছে লেঞ্জের সূত্র, মানে তড়িৎচুম্বক আবেশের তৃতীয় সূত্র, আর হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নীতি বা নিয়ম, ডান হস্ত নিয়ম, যেটা আবেশের সূত্র বলা হয়, তড়িৎচুম্বকীয় আবেশের নিয়ম বা ডায়নামো নিয়ম নামে পরিচিত, যেটা তোমরা পড়েছো ছোটবেলায়, ডান হস্ত নিয়ম। রাইট হ্যান্ড রুল, লেফট হ্যান্ড রুল তাকে পড়ে এসছো। তো লেঞ্জের সূত্র কি বলছে? লেঞ্জের সূত্রের সাহায্যে আবিষ্ট প্রবাহের অভিমুখ পাওয়া যায়। তো বলছে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে লেঞ্জের সূত্র কি বলছে? তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট প্রবাহের অভিমুখ এইরূপ হবে যা নিজের সৃষ্টির কারণকে বাধা দেবে। মানে যে কারণে আবিষ্ট প্রবাহটার সৃষ্টি হয় সেই কারণটা বাধা পায়। কারণটা কি? কোনো একটা, সূত্রগুলো ভালো করে রেডি করবে তোমরা, আমরা অঙ্ক শিখবো, তার আগে সূত্র ভালো করে দেখে নিতে হবে। তো ফ্যারাডের দুটো সূত্র, লেঞ্জের সূত্র কি বলছে? লেঞ্জের সূত্র বলছে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট প্রবাহের অভিমুখ এইরূপ হবে যা নিজের সৃষ্টির কারণকে বাধা দেবে। মানে কোন একটা কুণ্ডলী আছে, তুমি ধরো নর্থ পোলকে নিয়ে আসছো, নর্থ পোলকে ঠেলা মারতে মারতে নিয়ে আসছে, যা কুণ্ডলীর দিকে যা বলে নিয়ে আসছো। তো কি বলা হয়েছে? যে কারণে প্রবাহটা সৃষ্টি হয়, কিসের জন্য সৃষ্টি হয়?
নর্থ পোলের কাছে আসলেই তো ফ্লাক্স চেঞ্জ করবে, বা দূরে যাওয়া, তাহলে সেটাকে বাধা দেবে। তার মানে এর যে চুম্বক ক্ষেত্র কোন দিকে, এদিকে, তাহলে এখানে যেমন প্রভাবটা এমন সৃষ্টি হবে যাতে করে সেই চুম্বক ক্ষেত্র এটা কাছে আসার জন্য যত ফ্লাক্সের যতটা পরিবর্তন বা বি এর যতটা চেঞ্জ, সেই চেঞ্জটাকে ক্যান্সেল আউট করবে এর যে কারেন্টটা ইনডিউসড হবে। সোজা কথা, এ যদি কাছে আসে তাহলে নর্থ পোলকে কাছে আসা আটকাতে গেলে নর্থ পোল দরকার, সাউথ পোল যদি কাছে আসতে সাউথ পোল দরকার। সেই জন্য নর্থ পোল সৃষ্টি যদি হতে হয় তাহলে এখানে কারেন্টটা কোন দিকে যেতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে এই দিকে। তাহলে দেখো এরকম যদি কারেন্ট ফ্লো করে তাহলে চুম্বক ক্ষেত্র কোন দিকে হচ্ছে, এটা হচ্ছে তড়িৎ চুম্বকের আবেশ সৃষ্টিকারী যেটা চুম্বক ক্ষেত্রের দিক, আর আবিষ্ট চুম্বক ক্ষেত্র কোন দিকে হচ্ছে, বাইরের দিকে। তাহলে দুটো কিন্তু এর ম্যাগনেটিক ফিল্ডের দিকে, আর এখানে কারেন্ট ফ্লো করলে এর একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, সেটা উল্টো দিকে, সেটা এই ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্যান্সেল আউট করবে বা ফ্লাক্সের চেঞ্জটাকে আটকানোর চেষ্টা করবে। তো তাহলে যদি আমাকে এটাকে নিয়ে আসতেই হয় তাহলে ঠেলা মারতে হবে, মানে এ বিকর্ষণ করছে, আসতে দিতে চাইছে না, মানে ফ্লাক্সে চেঞ্জ করতে দিতে চাইছে না, সেটাকে আমি তার জোর করে নর্থ পোলটাকে কাছে নিয়ে যাচ্ছি। তার মানে এর যে বিকর্ষণ তার বিরুদ্ধে কিছুটা কার্য করতে হবে, অর্থাৎ বিকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করছি মানে কিছু পরিমাণ শক্তি, যান্ত্রিক শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়। নর্থ পোলটাকে যদি ওর কাছে নিয়ে যেতে হয়, ফ্লাক্সের চেঞ্জ করে যেতে হয়, নিয়ে ছেড়ে দিলাম যাবে না, কিন্তু কেন যাবে না, কারণ এটা আটকে দেবে, বিকর্ষণ করবে। তাহলে সেটাকে যদি কন্টিনিউ করতে হয় তাহলে আমাকে ওই যে কয়েলটাকে এই নর্থ পোল আনছি, এখানে কারেন্ট ফ্লো করতে আরম্ভ করেছে, এই বিকর্ষণ করে যেতে পারবে, ঠেলে দিলে দেখবেন দাঁড়িয়ে পড়েছে। এবার যদি এটাকে কন্টিনিউ নিয়ে যেতে হয় তাহলে এর যে বিকর্ষণ তার বিরুদ্ধে আমাদের কার্য করে ওটাকে এগিয়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ বলের বিরুদ্ধে কার্য মানে ধনাত্মক কার্য, এবং সেখানে কোনো যান্ত্রিক শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়। এখানে এই যে অন্য শক্তিটা আমরা যত দ্রুত নিয়ে আসবো তত বেশি পরিমাণ এখানে তড়িৎ শক্তি আবিষ্ট হবে, যেটাই এখানে আবিষ্ট তড়িৎচালক বলের উৎস। তাহলে যান্ত্রিক কার্য আবিষ্ট তড়িৎচালক বলের উৎস, সেটা আমরা লেঞ্জের সূত্র থেকে পেয়ে থাকি, এবং লেঞ্জের সূত্রের ক্ষেত্রে ই সমান লিখবো মাইনাস এম ডি ফাই বা ডেল ফাই, লিখলেই হলো ডি ফাই ডিটি। মাইনাস কেন লিখলাম, বিকর্ষণটা বোঝানোর জন্য মাইনাস লেখা হচ্ছে। তাহলে আবিষ্ট প্রবাহের অভিমুখ এইরূপ হবে, যে কারণে আবিষ্ট প্রবাহ সৃষ্টি হয় সেই কারণটা যেন বাধা পায়, সেই কারণে নর্থ পোল কাছে নিয়ে আসলে নর্থ পোলকে আটকাবে কে, নর্থ পোল। এটা মনে রাখার জন্য, সুবিধার জন্য। তার মানে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করবে, অ্যাকচুয়ালি এর যে বলরেখা সেটা এই আবিষ্ট বলরেখা দ্বারা প্রশমিত হয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এই বলরেখার পরিবর্তনটাকে যদি কন্টিনিউ করতে হয় তাহলে আমাদের এখানে বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে, মানে ধনাত্মক কার্য, অর্থাৎ যান্ত্রিক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে, বা এখানে এই যান্ত্রিক শক্তি কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি করছে, যে কারণে আবিষ্ট প্রবাহের সৃষ্টি হচ্ছে। এইভাবে এখানে আমরা শক্তি সংরক্ষণ পাচ্ছি, শক্তি এখানে নষ্ট হচ্ছে না। যান্ত্রিক কার্যটা আমরা এটাকে যদি স্লোলি নিয়ে আসি তাহলে দেখো গ্যালভানোমিটার কাটা আস্তে আস্তে ঘুরছে, জোরে নিয়ে আসি দেখবো দ্রুত ঘুরে গেল। অর্থাৎ যত আমি বেশি কার্য করব তত বেশি পরিমাণে এখানে আবিষ্ট তড়িৎ শক্তি সৃষ্টি হবে এবং আবিষ্ট প্রবাহ তত বেশি পরিমাণে পাওয়া যাবে। মানে ফ্লাক্সের চেঞ্জ যত দ্রুত হবে তত কিন্তু আমাদের কারেন্ট, ইনডিউসড কারেন্ট বা ইনডিউসড ইএমএফ বেশি পরিমাণ তৈরি হবে। অর্থাৎ সেক্ষেত্রে বেশি পরিমাণ যান্ত্রিক শক্তি কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ শক্তি রূপে রূপান্তরিত হচ্ছে, এবং এক্ষেত্রে শক্তি সংরক্ষণ ঘটছে, বা শক্তি সংরক্ষণেরই একটা ভিন্ন রূপ লেঞ্জের সূত্র, সেটাও আমরা লেঞ্জের সূত্র থেকে জানতে পারি। এখানে একটা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করবো, অঙ্ক করার ক্ষেত্রে দিতেও পারো, দেওয়া উচিত অবশ্যই, তো সেক্ষেত্রে আমরা পেতে পারি। ঠিক আছে, ফাই এর একটা এক্সপ্রেশন দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে ইনডিউসড ইএমএফ কত, যদি এন না থাকে। যেমন আমাদের বললো, ধরো বললো কোনো একটা কুণ্ডলীর ক্ষেত্রে আমাদের ফাই টা দিয়ে দিয়েছে, ধরো আমাদের 40 স্কয়ার মাইনাস 70, এরকম একটা কিছু দিয়ে দিয়েছে, বা 90।
এত আমাদের হচ্ছে ওয়েবার। তাহলে এখানে আমরা ডিফাইডিটি বার করতে পারি। তাহলে কত আছে ডিফাইডিটি করলে 80 মাইনাস 9 ওয়েবার। তাহলে বলে দিল t ইকুয়ালস টু 2 সেকেন্ড সময় ই কত। তাহলে t যদি 2 হয় তাহলে ডিফাইডিটিটা কত আসছে 8 দুগুণে 16 মাইনাস 9 মানে 7। এটা হচ্ছে আমাদের ডিফাইডিটি করছে, তাহলে এটা হচ্ছে ওয়েবার পার টাইম, মানে হচ্ছে এটা হবে ইএমএফ। 7 বার করলে আমাদের ই হবে কত, বি সমান n যেহেতু নেই পাক সংখ্যা থাকলে পাক সংখ্যা বসাবো, নাহলে বসাবো ই লিখছি মড অফ ডিফাইডিটি। ওকে, এক পাকের ক্ষেত্রে nটা 1, তাহলে এটা হয়ে গেল ই সমান হচ্ছে 7 ভোল্ট। ইনডিউসড ইএমএফ মানে ওয়েবার পার টাইম, ওয়েবার পার টাইম যদি করি ডিফাইডিটি মানে ওয়েবার পার টাইম ইকুয়ালস টু ভোল্ট, এটা একটা একক আমরা বলতে পারি, বা ভোল্ট ইনটু টাইম সেটা ওয়েবার, ভোল্ট সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে ভোল্ট সেকেন্ড, সেটা আমরা বলতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র থেকে আমরা এরপরের দিন লেঞ্জের সূত্রের প্রয়োগ এবং বিভিন্ন পরিবাহীর ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্রে কোনো দণ্ড, পরিবাহী দণ্ড গতিশীল হলে, যেমন কোনো এরোপ্লেন যখন গতিশীল হয় তার পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে তার টানার দু প্রান্তে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয় নিম্নমানের, সেটা কি করে ক্যালকুলেট করতে হয় খুব ইম্পর্টেন্ট। কোনো একটা পরিবাহী যদি চৌম্বক ক্ষেত্রে আবর্তন গতি সৃষ্টি হয় তার ক্ষেত্রে কেমন হবে, এবং কোনো পরিবাহী যদি আর্মেচার পরিবাহী যদি থাকে, যেমন ডায়নামো আমরা পড়েছিলাম, কোনো চুম্বক ক্ষেত্রে হচ্ছে ডায়নামোতে তড়িৎ শক্তি যান্ত্রিক কার্য রূপান্তরিত হচ্ছে তড়িৎ শক্তিতে, এক্ষুনি বুঝেছি সেটা কি করে হয়, সেটা আমরা সামনের দিন ভিডিও ক্লাসে দেখবো। আজকে বেসিক জায়গাটা আমি আলোচনা করে দিলাম, তোমরা দেখে নাও এবং ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। সূত্রগুলো রেডি করবে, অঙ্ক করতে হবে আমাদের, তো তার জন্য রেডি করবে, কোনো অসুবিধা নেই। বইতে কিছু অঙ্ক থাকলে সেগুলো তোমরা দেখতে পারো, না হলে শুধু বেসিক কনসেপ্টটা আমি ক্লিয়ার করলাম আজকে। কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। আজকে এখানেই ক্লাস শেষ করে দিচ্ছি, নেক্সট দিন আমরা এখান থেকে কন্টিনিউ করতে থাকবো। ঠিক আছে, তো ভালো করে তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আমরা সিলেবাসে অনেকটা এগিয়ে ফেলেছি, 4 নম্বর ইউনিট শুরু করেছি। এরপর আমরা করবো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এরপরে ইন্ডাকশন চলছে, অল্টারনেটিং কারেন্ট পড়বো, তারপরে ইএম থিওরি, তারপর অপটিক্স, তারপরে মডার্ন ফিজিক্স। এই হচ্ছে আমাদের সিলেবাস। তোমরা আস্তে আস্তে এগোই, তোমরা এগোতে থাকো এবং মন দিয়ে সকলে পড়াশোনা করো। ঠিক আছে, এখানে শেষ করলাম। আর বিষয়গুলো কতটা বুঝতে পারলে আমাকে জানাবে, আর কেমন লাগলো, এটা নতুন একটা চ্যাপ্টার, সেটাও আমাকে জানাবে। ঠিক আছে, আজকের আলোচনা এখানে শেষ করছি।